হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আনমনে হেঁটে চলছি রেল লাইনের উপর দিয়ে, আর দু চোখ বেয়ে অশ্রু ফোঁটা টপ টপ করে গাল বেয়ে নেমে চলছে। গন্তব্য রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি আমার নিজের শহর ছেড়ে, যেখানে নিজের মানুষের অবহেলার কারণে আমাকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। ট্রেন চলে এসেছে, আমি চোখ মুছে ট্রেনে উঠে পড়লাম। এবার আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মেহেদি হাসান, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা থাকতেই আমি অনাথ। তাদের থেকে অনেক দূরে চলে যাব, যেন আমার মতো একজন কুলাঙ্গার ছেলে তাদের পরিচয় না দিই। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডও তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে মা বাবা আর ছোট ভাইটার কথা মনে পড়ছে, আর দু চোখ বেয়ে শুধু পানি পড়ছে, শুধু একটা মানুষের জন্য। আমাকে আমার মা বাবা নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর মা বাবাকে আমার এই চেহারা দেখাবো না। আর যে মানুষটার জন্য আমার আজ এই অবস্থা, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আজীবন ঘৃণা করে যাব। এখন একটা থাকার জায়গা করতে হবে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু সে সাহায্য কে করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নেই। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই একটা মেয়ে দৌড়িয়ে এসে আমার পিছনে দাঁড়ালো। তারপর আমি সামনে তাকিয়ে দেখি দুইটা মাতাল লোক মেয়েটাকে তাড়া করেছিল। আমাকে দেখে লোক দুটো চলে গেল। এবার আমি মেয়েটির দিকে তাকালাম। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, আপনাকে কেন তাড়া করেছিল ওই দুটো লোক? মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমি আমার এক বান্ধবীর বাসা থেকে আসছিলাম, আর তখনই মাতার লোক দুটি পিছু নেয়, আর তারপরে আপনার সাথে দেখা। বুঝলাম। আর কোনো সমস্যা নেই, আপনি এখন যেতে পারেন। লোক দুইটা পালিয়ে গেছে। না, আমার খুব ভয় পাচ্ছে। আমি কোনোদিন রাতে এভাবে একা একা বের হইনি। খুব খুব ভয় পাচ্ছে আমার। আপনি যদি কিছু মনে না করতেন, তাহলে আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। আমি কিছুক্ষণ ভেবে, আসলেই মেয়েটি অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া একা একটা মেয়ে, তাই আর কিছু না ভেবে তার সাথে যেতে চাইলাম। আপনার নামটা কি জানতে পারি? মেহেদি হাসান। আপনার নাম কি? আমার নাম রিমি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়ি বাবা আর ছোট একটা বোন আছে। আপনার? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আর আমি এতিম, আমার কেউ নেই। মিথ্যা বললাম, কারণ যারা আমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাই তাদের পরিচয় না দিই। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো আমার উপর মায়া হচ্ছে। হাঁটতে হাঁটতে রিমিদের বাসায় চলে আসলাম। রিমিরা বেশি বড় লোক না, আবার বেশি গরিবও না। মোটামুটি এইরকম শহরে ভালোভাবে চলাফেরা যাবে। আমি রিমিকে বাড়িতে দিয়ে যখনই চলে আসব, তখনই রিমি আমাকে ডাকলো আর বলল, আমাদের এখানে আজকের রাতটা খেয়ে তারপর না হয় চলে যাবেন। অবশ্য আমারও প্রচুর খিদা পেয়েছে, তাই সেই সকালে ভাতের বদলে বাবার কাছে মার খেয়ে বের হয়েছি। তাই আর মানা করতে পারলাম না। বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর একটা বাড়ি, সবকিছু সাজানো গোছানো। তারপর রিমি তার আব্বুকে সবকিছু বলল আর আমাকে দেখিয়ে দিল। রিমির আম্মু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচিয়ে তুমি অনেক বড় সাহায্য করলে বাবা। তোমার প্রতি আমার সারা জীবন ঋণী হয়ে থাকবো। ছি ছি খালা আম্মা, কি বলছেন এসব? মা কোনোদিন ছেলের কাছে ঋণী থাকতে পারে? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? তখনই রিমি এসে বলল, আহ মা, সে কখন থেকে ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো। আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি। আর তখনই রিমির বাবা আসলো। আমি আবার সব বাবাকে একটু ভয় পাই, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। রিমি, কে এই ছেলে? তাকে তো কোনোদিন দেখিনি আমাদের এলাকায়। তারপর রিমি তার বাবাকে সব ঘটনা খুলে বলল। আর তখন রিমির বাবা বলল, তোমার যেহেতু কেউ নেই তো কি হয়েছে, আমরা তো আছি। রিমির বাবা এই রূপকথা শুনে খুব খুশি হলো, আর আমরা সবাই মিলে খেতে বসলাম। তখন রিমির বাবা বলল, তোমার যখন থাকার কোনো জায়গা নেই, তাহলে আমাদের এইখানে থাকবে, আর সকালে কলেজ করবে, আর বিকেল থেকে রাত পর্যন্ত আমার সাথে আমার বাসা ব্যবহার করবে।
আমি রিমির বাবার কথা শুনে খুব খুশি হলাম। যাক, অন্তত থাকার জায়গা আর একটা কাজ তো পেলাম। তারপর রাতের খাবার খেয়ে রিমি আমাকে একটা রুমে নিয়ে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পর পর আর চোখে তাকাচ্ছে আর মিট মিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর কলেজ থেকে এসে দুপুরের খাবার খেয়ে খালুজানের মানে রিমির বাবা তার সাথে তাদের দোকানে গেলাম। খালুর দোকানটা অনেক বড়, তাই আমি খালুর কাজে সাহায্য করলাম। এভাবেই চলতে থাকে আমার নতুন জীবন। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে, আর রিমি 3য় বর্ষ। রিমির মা বাবা আমাকে অনেক ভালোবাসে, একদম তাদের নিজের ছেলের মতো। আর রিমির ছোট বোনটা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, সব সময় ভাইয়া ভাইয়া করে। আমিও তাকে খুব ভালোবাসি। রিমির ছোট বোনের নাম হলো মিনি। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাক হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সব সময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। একদিন আমি কলেজে এক মেয়ে বন্ধুর সাথে কথা বলছি আর সামনে গেটের দিকে যাচ্ছি, আর তখনই দেখি সামনে রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে যেই রিমির কাছে যাব, তখন ঠাস করে রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়, আর আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরানে কথা মনে করে দিল। 2 বছর আগে ঠিক একইভাবে আমাকে চড় মেরেছিল আমার এক খুবই কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম তখন। রিমি আমাকে থাপ্পড় মারলো, কিন্তু 2 বছর আগে আমাকে এভাবে কেউ থাপ্পড় মেরেছিল, তখন 1000 গুণ কষ্ট পেয়েছিলাম। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি। একটা ট্রেন লাইনে বসেছিলাম। বসে থাকতে থাকতে আজ আর খালুর দোকানে যাওয়া হলো না। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরানো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি রিসিভ না করে ফোন সাইলেন্ট করে রেখে দিলাম। আবার পুরনো কথা ভাবছি। ভাবতে ভাবতে রাত 10টা বেজে গেল। এবার ফোন হাতে নিয়ে দেখি খালুজানের 6 বার কল দিয়েছেন। আবার ফোন এসেছে খালু। আমি রিসিভ করলাম। খালু বলল, মেহেদি, তুমি কোথায়? কত টেনশন হচ্ছে তুমি জানো? তাড়াতাড়ি বাসায় আসো। জি খালু, আসছি। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। কলিং বেল চাপতেই খালা দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি বাবা? সেই কখন থেকে বসে আছি। যাও, হাত মুখ ধুয়ে আসো। জি খালা, আসছি। তারপর ভিতরে ঢুকতেই মিনি আমার পিচ্ছি বোনটা দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, ভাইয়া, কোথায় ছিলে তুমি? জানো, আমি কত কান্না করছি তোমার জন্য। আর আপু এখনো কান্না করছে, তুমি আসোনি তাই। আর হবে না আমার পাগলি বোনটি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। কিন্তু রিমি কান্না করছে শুনে খুব খারাপ লাগছে। আমি এবার রিমির রুমের দিকে গেলাম আর রিমি বলে ডাক দিলাম। রিমি আমার দিকে যেই তাকালো, আমি তো ভয় পেয়ে গেলাম। রিমির চোখ লাল ও ফুলে আছে, হয়তো কান্না করে এ অবস্থা হয়েছে। এবারে রিমি দৌড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। কোথায় ছিলে তুমি? জানো আমি কত টেনশনে ছিলাম। আমি মনে করেছি তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তুমি আমার ছেড়ে কখনো যাবে না, আগে প্রমিস করো। আমি রিমিকে বুক থেকে সরিয়ে দিয়ে বললাম, কোথায় যাব আমি? তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার। তাহলে কোথায় যাব আমি, বল? মনে থাকে যেন। আর যেখানে যাবে আমাকে বলে যাবে। অভিমানী সুরে আর জড়িয়ে ধরে বলল, তাহলে আমাকে কলেজে ওইভাবে সবার সামনে থাপ্পড় মারলে কেন? তাহলে তুমি মেয়েটার সাথে অমন করে হেসে কথা বলছিলে কেন? তুমি জানো কতটা কষ্ট হয়েছিল? কই হেসে কথা বলছি? আর ও তো আমার ক্লাসমেট, ওর সাথে তো কথা বলতেই পারি। আর ওর সাথে কথা বলছি তো তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। তোমার সরলতাকে আমি ভালোবেসে ফেলেছি। এবার আমি রিমির থেকে এক ঝটকায় দূরে সরে আসলাম। কি বলছো এসব তুমি? জানো তুমি কি বলছো?
আর এ হয় না রিমি, আমি একজন এতিম। তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা জানতে পারলে আমাকে কোনোদিনও ক্ষমা করবে না। আমাকে তুমি ভুলে যাও। রিমি এবার জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কান্না করতে করতে বলল, প্লিজ রিমি, এমন পাগলামি করো না। আর সবাই বাড়িতে আছে, কেউ শুনে ফেললে আমায় সবাই ভুল বুঝবে রিমি। আমি আর কথা না বাড়িয়ে যেই রিমি রুম থেকে বাইরে আসবো, তখনই দেখি রিমির মা দরজার পিছনে দাঁড়িয়ে আছে। হয়তো সব শুনে ফেলেছে। আমি রিমির মার দিকে তাকিয়ে দেখি রিমির মা কান্না করছে। হয়তো রিমির চোখে পানি রিমির মা সহ্য করতে পারেনি। রিমির মার কাছে গিয়ে বললাম, খালা আম্মা, রিমির কোনো দোষ নেই, সব দোষ আমার। ওকে কিচ্ছু বলবেন না। আর কাল সকালে আমি এই শহর ছেড়ে চলে যাব, শুধু আজকে রাতটুকু থাকতে দিন। খালা আম্মা কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি এই বলে নিজের রুমে চলে আসলাম আর রুমের দরজা বন্ধ করে দিলাম আর কান্না করতে লাগলাম। আবার সেই 2 বছর আগের পুরানো কথা মনে পড়ে গেল। সেদিনেও ঠিক এভাবে আমাকে একজন জড়িয়ে ধরেছিল আর এই কথাগুলো বলেছিল। তবে সেই কথাটা মিথ্যা কথা আর অভিনয়। হতে পারে এটাই আমার ন্যায্য পাওনা। পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এভাবেই সারা রাত কাটিয়ে দিলাম। আর এদিকে রিমির মা রাতে ঘটে যাওয়া সব কাহিনী রিমির আব্বুকে বলল। রিমির আব্বু বলল, ছেলেটা বেশ ভালো, খুব সহজ সরল, যেটা বলি সেটা শোনে, কোনোদিন কথার প্রতিখেলাপ করেনি। আর ছেলেটা ভালো শিক্ষিত, রিমির সাথে ভালো মানাবে। মিমিকে রিমির ছোট বোন, একেবারে ছোট বোনের মতোই দেখে। তাই ভাবছি কাল সকালে মেহেদির সাথে কথা বলে রিমির সাথে বিয়ের কথাটা সেরে ফেলবো। পরের দিন খুব সকালে উঠে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে রিমির বাবার জন্য একটা চিঠি লিখে সেটা বিছানার উপর রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আবার রেল স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আবার কোনো অন্য শহরে চলে যেতে হবে, এটা ভেবেই খুব কান্না পাচ্ছে যে রিমি মেয়েটা খুব ভালোবাসে আমায়। আর পাগলি বোনটিকে খুব মিস করব। খালা খালুকে খুব মনে পড়বে, কিন্তু কিছু করার নেই। আমি ট্রেনের জন্য স্টেশনে বসে আছি। ট্রেন আসতে 1 ঘন্টা দেরি হবে। আর এদিকে রিমির মা ঘুম থেকে উঠে রিমির কাছে গিয়ে কাল রাতের কথা সব বলল রিমির কাছে। রিমি তা শুনে প্রায় পাগলের মতো হয়ে গেল, খুশিতে তার মাকে জড়িয়ে ধরল। এবার রিমি দৌড়িয়ে মেহেদি রুমে গেল। আর যখন দরজায় নক করতে যাবে তখন দেখে দরজা খোলা রয়েছে। রিমি তখন রুমের ভিতরে যেয়ে দেখে মেহেদি নেই, আর মেহেদির জামা কাপড়, ব্যাগ, বইপত্র কিছু নেই। তখনই চোখ গেল বিছানার উপর। রিমি চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো। চিঠি পড়া শেষে রিমি চিৎকার দিয়ে আম্মু বলে ডাক দিয়ে বেহুশ হয়ে গেল। সাথে মেহেদি রুমে গিয়ে দেখে রিমি বেহুশ হয়ে পড়ে আছে। রিমির মা সাথে সাথে রিমিকে খাটের উপর তুললো। রিমির বাবা রিমির হাতে একটা কাগজ দেখলো, আর কাগজটা খুলে দেখে একটা চিঠি। রিমির বাবা চিঠি পড়তে লাগলো। শ্রদ্ধেয় খালুজান, প্রথমেই সালাম নেবেন। আশা করি আপনি এতক্ষণে সব জেনে গেছেন। এতে রিমির কোনো দোষ নেই খালুজান। তাই আমি এই শহর থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন হয়তো দেখা হবে না। তাই এই এতিম ছেলেটাকে ক্ষমা করে দিবেন, আর নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। এতিম ছেলে। রিমির বাবা চিঠিটা পড়া মাত্র প্রথমে বাস স্ট্যান্ডে খুঁজতে গেল, কিন্তু পেল না। তারপর রেল স্টেশনের দিকে গেল, আর তখন দেখলো আমি একটা বেঞ্চের উপর মাথা নিচু করে বসে আছি। রিমির বাবা আমার কাছে গিয়ে মাথায় হাত বুলালো, আর তখনই আমি উপরে তাকিয়ে দেখি খালুজান। খালু, আপনি এখানে? আমার ছেলেটাকে নিয়ে নিতে এসেছি। কিছুই তো বুঝলাম না। কাল রাতে রিমির মা সব বলেছে আমায়, আর তখন ভাবলাম আমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কেউ নেই, তাই আমার মেয়ের জামাইকে নিতে এলাম। কিন্তু খালু, আমি একজন এতিম। আর কিছু বলতে দিল না। চুপ, আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। আমরা কেউ না তোমার। তারপর আমি খালুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি আর খালু বাড়ি চলে আসলাম। এসে দেখি 2 মহারানী আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি প্রথমে মিনির কাছে গেলাম, তারপর আমার বোনটিকে কোলে তুলে নিলাম, আর যেই 2 গালে 2টা পাপ্পি দিয়েছি, আর অমনি হেসে দিল। যাক বাবা, ছোটটার তো রাগ ভাঙাতে পারলাম, এখন বড়টাকে দেখতে হবে। আমি রিমি রুমে গেলাম, যেয়ে দেখি রিমির চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম খুব কান্না করেছে আমি চলে যাওয়ার পর। আমি এবার রিমির সামনে গিয়ে বললাম, সরি রিমি, আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। দেখলাম রিমির কোনো পাত্তা নেই, তাই রিমির হাত ধরে সোজা আমার বুকে টেনে নিলাম। রিমি ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না।
প্লিজ রিমি, আমায় তুমি ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। না, তোমার কোনো ক্ষমা নেই। আর আমি আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসো না? না। তাহলে আর কি করা যায়? আবার চলে যাই, আর কোনোদিন আসবো না। এই কথা বলে যেই আসতে যাব, আর তখনই রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। না, তোমাকে কোনো দিনও যেতে দেব না। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমিও পাগলটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে রিমির ছোট বোন মিনি চলে আসলো। কি ভাইয়া, বউকে পেয়ে নিজের বোনকে ভুলে গেলে? আরে আমার পিচ্ছি বুড়িটা, তোমাকে আমি ভুলে যেতে পারি? তুমি আমার কলেজার ছোট্ট পিচ্ছি বোন। এই বলে মিনিকে কোলে তুলে নিলাম। আর সেই সময় দুই বোন আমার দুই গালে একটা করে পাপ্পি দিল। তারপরে দুজনকে জড়িয়ে ধরলাম। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি। তখন রিমির বাবা বলল, আগামী পরশুদিন তোমাদের বিয়ে, তোমাদের কোনো আপত্তি আছে? রিমি দেখলাম লজ্জায় মাথা নিচু করে আছে। আমি বললাম, না খালু, আমার কোনো আপত্তি নেই। রিমির আপত্তি আছে কি না শুনে নিন। রিমি লজ্জামাখা কণ্ঠে বলল, না, আমারও কোনো আপত্তি নেই। তারপর আমরা খাবার খেয়ে যে যা রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি রিমি আমার রুমে আসছে। রিমি, তুমি এখানে? এই রাতে কি করছো এখানে? কেউ দেখে ফেললে কি বলবে সবাই? কেউ দেখবে না। আর আমি আমার হবু স্বামীর রুমে এসেছি, তাতে কার কি যায় আসে? কিন্তু আমাদের এখনো বিয়ে হয়নি তো। তুমি যাও, এখন কেউ দেখলে খারাপ ভাববে। না, আমি যাব না। যদি তুমি আজকের মতো কাল সকালেও তুমি যদি চলে যাও, তাই আমি আজ রাতে তোমার সাথেই থাকবো। কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুমাবে? আর আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। তা আমি শুনবো না। আমি আজ এখানেই তোমার সাথে ঘুমাবো। আর কেউ যদি আমাকে রাখতে না চায়, তাহলে আমি সারা রাত বসে বসে কান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি। তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে? এই চিল্লাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে। তুমি বিছানায় না আসলে আমি আরও চিল্লাবো। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবো। এবার আমি বিছানায় গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম, আর রিমি আমার এক পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে দুজনে গল্প করছি, আর তখনই রিমি আমাকে জড়িয়ে ধরলো। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। তারপর রিমি মুখ ফুটিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আস্তে আস্তে রিমি আমার এত কাছে চলে আসলো, রিমির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর গরম নিঃশ্বাস আমার মুখে ছড়িয়ে পড়ছে। তারপর রিমি আমার ঠোঁটে ঠোঁট রাখলো। আহ, সে কি অনুভূতি! আপনারা না করলে কেউ বুঝতে পারবেন না। এভাবেই প্রায় 8 মিনিট কিস করার পর রিমি আমাকে ছেড়ে দিল। দুজনে তখন প্রায় পাগলের মতো হাঁপাচ্ছি। তারপর রিমি আমার বুকে মাথা রাখলো আর বলল, কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না পাগলি আমার, তোমাকে ছেড়ে কখনো যাব না। তাই বলে রিমি শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি এখনো ঘুমিয়ে আছে। কি অপূর্ব লাগছে রিমিকে। চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপর রয়েছে। আমি রিমির মাথায় আর একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর তখনই রিমি উঠে পড়ল। রিমি উঠে আমার গালে একটা কিস করে উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে দুজনে একসাথে কলেজে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। বেশি একটা আয়োজন করা হয়নি, ভালোভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। রিমি এখন বাসর ঘরে অপেক্ষা করছে, আর আমি ছাদের উপর বসে বসে পুরানো কথা ভাবছি। আর দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ করে কারো হাত আমার কাঁধের উপর অনুভব করলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে পিছনে ঘুরে দেখি রিমি দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। রিমি, তুমি এখানে কেন আসলে? আমি এক্ষুনি নিচে নামছিলাম। তুমি কান্না করছো কেন? কোনো অন্যায় করেছি আমরা বা আমি? এই পাগলি, তুমি অন্যায় করবে কেন? তোমায় তো আমি খুব ভালোবাসি। তাহলে কান্না করছো কেন? আমার হাত জড়িয়ে ধরে বলল, আসলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই একটু কান্না পাচ্ছিল। কান্না করে আর কি হবে? চলো নিচে চলো। চলো। না, আমি যাব না। কেন যাবে না? আমাকে কোলে নিতে হবে। রিমিকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর বাসর ঘরে ঢুকে রিমি আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও রিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এভাবে চলছিল আমাদের সংসার জীবন। খুব সুখে জীবনযাপন করছিলাম। বিয়ের 7 মাস পর এখন রিমিদের ব্যবসা পুরোপুরি আমি দেখাশোনা করি। একদিন হঠাৎ করে কেউ পিছন থেকে মেহেদি বলে ডাক দিল। আমি পিছনের দিকে তাকিয়ে আমি বিরাট বড় শক খেলাম।
মনে হলো আমি নিজেকে হারিয়ে ফেলেছি। পিছনে তাকাতেই মেয়েটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাউ করে কান্না করতে থাকলো। হ্যাঁ, এই মেয়েটি হলো অনিকা। তুমি কোথায় ছিলে এতদিন তুমি জানো? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাওয়ার পর আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমার সাথে একটু মজাই করেছিলাম, আর তুমি সেই মজাটা সিরিয়াসলি নিয়ে তুমি কেন আমার ছেড়ে চলে আসলে? আমি অনিকাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে, আমি এখন বিবাহিত। অনিকা আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি। তাই অনিকা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে তুমি আমাদের বিবাহিত জীবনে দেওয়াল হয়ে দাঁড়াও। তোমার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি। তোমার কথা মনে পড়লে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। আর তোমার জন্য আমাকে আমার বাবা মা ভুল বুঝলো, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই তুমি আমার সামনে আসলে তোমাকে আমার একদম সহ্য হয় না। তাই তুমি না আসলে আমি বেশি খুশি হব। নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছে অনিকা। কান্না করতে করতে চলে গেল। আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে, আর রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হয়তো রিমি সব শুনে ফেলেছে। আমি রিমিকে দেখে কোনো অবাক হইনি, কারণ সত্য কথা কোনোদিনও চাপা থাকে না। এবার আমি রিমির সামনে গেলাম। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমিও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কে ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলল? আমার অতীত। তুমি তো বলেছিলে তুমি এতিম, তোমার কেউ নেই, তাহলে আমার সাথে মিথ্যে বললে কেন? আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম, আর আমার মা বাবা ছোট ভাই সবাই আছে। রিমি এবার আবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? না, আমার পাগলি বউ, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তাহলে আমাকে বলতে হবে তোমার অতীতের কথা। সব বলবো, আগে বাড়ি চলো। আমি আর রিমি চলে আসলাম। এসে আমি আর রিমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই সময় রিমি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। মনে হচ্ছে হাত ছাড়লে আমি হারিয়ে যাব। পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, আমিও পাগলিটাকে অনেক ভালোবাসি। কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমরা ঘোরাঘুরি করে রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে সবাই সোফায় বসলাম একসাথে। আর আমি বলতে লাগলাম আমার 2 বছর আগে পুরনো কথা। 2 বছর আগে মোবাইলে মেসেজের টুং টুং শব্দে ঘুম থেকে উঠে পড়লাম। দেখি মিষ্টি মেয়ের একটা আইডি থেকে মেসেজ এসেছে। হাই, হ্যালো। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনারগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কার প্রেমে পড়েছেন আপনি? সরি, আপনাকে না, আপনার গল্পের প্রেমে পড়ে গিয়েছি। ও ধন্যবাদ, বাঁচালেন আমাকে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে বারবার আম্মু ডাকছে, কলেজে দেরি হয়ে যাবে। ভাই, আম্মু ডাকছে, কলেজে যেতে হবে। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। আমি আমার রুমে যেই ঢুকতে যাব তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। আমি সরি বলে চলে আসলাম আমার সিটে। আমি একবার পিছনে তাকিয়ে দেখি মেয়েটা রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি এত কিছু না ভেবে ক্লাসে মনোযোগ দিলাম। এভাবে সব ক্লাস করে কলেজ থেকে বাড়ি আসছি, তখনই আমার পিছন থেকে কে যেন শার্টের কলার ধরে টেনে ধরলো। আমি পিছনে ঘুরতেই দেখি সকালে যে মেয়েটার সাথে ধাক্কা খেয়েছি সেই মেয়েটি। ওই সকালে আমাকে ওইভাবে ধাক্কা দিয়ে ফেলে চলে গেলি, আবার আমাকে না তুলে চলে গেলি কেন? সরি বললাম তো তখন, তাহলে আবার কেন আমার কলার ধরলে? ওই পিচ্ছে, তুই জানিস আমি কে? তোর সিনিয়র আমি, আর তুই আমাকে তুই করে বললি? দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। তাই বলে আর একটা চর মারলো। আর যেন কোনোদিন তোর আমার সামনে না দেখি। ওরা চলে গেল আর আমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তবে মেয়েটি রাগলে খুব সুন্দর লাগে, একদম আমার স্বপ্নের রাজকুমারী। রাগলে তার ঠোঁট দুটো একদম লাল হয়ে যায়। আমি তো রাজকুমারীর প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে গাল দুইটা ধরে শুধু চুমু খাই। আমি চলে আসছি তখন আমার এক বন্ধু বলল, কিরে, আনিকা তোকে মারলো কেন? তাহলে মেয়েটির নাম অনিকা? বাহ, নামের সাথে চেহারার কত মিল। কিরে, কি ভাবছিস? আর জানিস আনিকা কে? আনিকা হলো এই এলাকার নেতার মেয়ে, সেজন্য এত দেমাগর। এসব ছেলেরা ওকে ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না দোস্ত, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, দেখিস একদিন অনিকা তোর হবেই। মানে কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অনিকাকে খুব ভালো লেগেছে। তার রাগি মাখা চেহারা যেন
কোনো রাজকুমারী। অনিকা রাগলে তার গাল দুইটা লাল হয়ে যায়। আনিকার বাবা জানলে কিন্তু তোকে ছাড়বে না। সে পরে দেখা যাবে। চল আগে দুইটা সিগারেট খেয়ে বাসায় চল। তারপর সিগারেট শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম সকালে সেই মিষ্টি মেয়ে আইডি থেকে মেসেজ এসেছে। দেখলাম সে অনলাইনে আছে। আপনি কোন কলেজে পড়েন? KMH সরকারি কলেজ। আপনি কোন কলেজে পড়েন? OMG, আমিও তো ওই কলেজে পড়ি। কোন ইয়ারে পড়েন আপনি? অনার্স 3rd ইয়ারে। আপনি কোন ইয়ার? আমি 2nd ইয়ার। তাহলে কাল সকালে 10টায় বড় আম গাছ নিচে আসবেন। আমি আপনাকে দেখব। যে এত সুন্দর গল্প লেখে তাকে একটু দেখব। ঠিক আছে, আসবো এখন। বাই। পরের দিন আমি একটু দেরি করে কলেজে গেলাম। গিয়ে দেখি অনিকা সেই আম গাছের নিচে একা দাঁড়িয়ে আছে, আর মনে হয় কারোর জন্য অপেক্ষা করছে। তারপর আমাকে সেই মেয়েটি মেসেজ দিল, লেখক সাহেব, কোথায় আপনি? আপনি কোথায় আছেন? আর আমি কলেজে চলে আসছি। আমি আম গাছের নিচেই দাঁড়িয়ে আছি। আমি আবার গাছের নিচে তাকালাম। দেখি অনিকা ছাড়া আর কেউ নেই। এবার আমি মনে মনে একটু খুশি হলাম, তাও শিওর হওয়ার জন্য। আমি আবার ওকে মেসেজ দিলাম, আপনি কি হলুদ ড্রেস পরে আছেন? তাহলে আপনি চলে আসেন, আমি আপনাকে দেখব। এবার আমি মনে মনে প্যান্ট ড্যান্স দিচ্ছি। আমি লুঙ্গি পরিনি, তাই প্যান্ট পরে একটু ড্যান্স দিলাম। তখন আমি ভাবলাম, ওকে এভাবে দেখা দেওয়া যাবে না, আমাকে সবার সামনে চর মারা, তাই না? এবার দেখো আমি কি করি ম্যাডাম। আমি আপনার সাথে দেখা করতে পারবো না। কেন পারবেন না? আমি কি অপরাধ করেছি? আপনার অনেক দোষ আছে। কি অপরাধ বলেন? যদি সত্যি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে সেইগুলো আমি সব শুধরে নিব। তুমি তোমার বাবার পাওয়ার কলেজে দেখাতে পারবে না, আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। আর গতকাল যাকে কলেজ শেষে চর মারছো তাকে সরি বলতে হবে, আর তার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে হবে। যদি এসব মানতে পারো তাহলে আমার সাথে তুমি দেখা করতে পারবে। আমি রাজি, আমি সব করতে পারবো। তারপর আমি ক্লাসরুমে যাচ্ছি, তখন অনিকা আমার সামনে আসলো। ওই পিচ্ছি, শোনো। জি বলেন। কাল তোমাকে চর মারার জন্য সরি। আর আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার দিকে হাত বাড়িয়ে এবার আমি না করে দিলাম। অনিকাকে একটু ভোগাতে হবে। আমিও কম কিসের, আমাকে চর মারা, তাই না? এবার দেখবে কত ধানে কত চাল। কেন করবে না আমার সাথে বন্ধু? আর আমি বললাম তো কালকের জন্য সরি। আমি আপনার সাথে বন্ধুত্ব করব না, আপনি একটু ভালো না। সবসময় ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেন। যদি আবার আমার সাথে করেন। আমি বললাম তো সরি। আর কালকে আমার মাথা ঠিক ছিল না, একটু রাগ করে বাসা থেকে বের হয়েছিলাম, তাই তোকে ওই চটটা মারছিলাম। ও, তাহলে অন্যের উপর রাগ আমার উপর ঝাড়লেন? আমি আসলেই সরি। আর কোনোদিন তোকে কেন, আর কোনো ছেলেকেই মারবো না। এবার তো আমার সাথে বন্ধুত্ব কর। ওকে, বন্ধ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি যা বলবো তাই শুনতে হবে। আর এসব ছেলেদের কাপড় পরা যাবে না। আর সবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই পিচ্ছি, তুমি আমায় হুকুম করার কে? আর আমি তোর কোনো কথাই মানতে পারবো না। ওকে, তাহলে আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। আচ্ছা, তোর শর্তে আমি রাজি। আচ্ছা, আমি এখন ক্লাসরুমে যাই। আর হ্যাঁ, আর একটা কথা, কলেজ শেষে আমার জন্য দাঁড়িয়ে থাকবা, একটা কাজ আছে। তাই বলে আমি ক্লাসরুমে চলে আসলাম। আসলে অনেকে জানে না যে ফেসবুকে মেহেদি হাসান আর আমি একই মানুষ। আসলে কোনোদিন পিক দেইনি তো, তাই চিনতে পারিনি। এসে দেখি স্যার এখনো ক্লাসে আসেনি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি অনেকে মেসেজ দিয়েছে, আর অ্যাক্টিভও আছে। তুমি যা বলছো আমি তাই করেছি। আমি ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করেছি। এবার তো তুমি আমার সাথে দেখা করো। আমি বলেছি তো, আমার যখন সময় হবে তখন আমি নিজেই তোমার সাথে দেখা করব। তোমাকে যে কাজটুকু করতে দেওয়া হয়েছে সেটুকু আগে করো। তাই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে আমি বাইরে এসে দেখি অনেকে একা একা সেই বড় আম গাছটা নিচে দাঁড়িয়ে আছে। আমি অনেকের কাছে গিয়ে বললাম, চলো আজ দুজনে মিলে ঘুরতে যাব, আর ভালো একটা রেস্টুরেন্টে দুপুরে খাবার খাবো। অনেকা আমার কথা শুনে সোজা আমার কলার ধরে বলল, কি কি বললি তুই? আমি তোর সাথে ঘুরতে যাব? তুই ভাবলি কি করে? ঘুরতে না গেলে বন্ধুত্ব আমি করব না তোমার সাথে। তারপর অনিকা কিছুক্ষণ ভেবে বলল, ওকে, আমি রাজি। তারপর আমি আর অনিকা একটা রিক্সায় উঠে চলে আসলাম একটা নদীর তীরে। রিক্সায় আসার সময় অনিকা আমার সাথে একটা কথাও বলেনি। তারপর আমরা একটা নদীর তীরে চলে আসলাম। অনিকা নদীর তীরে দাঁড়িয়ে আছে, আর অনিকার চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে।
আর অনিকা সেই চুলগুলো কানের কাছে নিয়ে এসে বারবার চুল ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। আহ, অনিকাকে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে হাজারবার আমি তোমাকে ভালোবাসি বলতে ইচ্ছা করছে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। অনিকা বলল, ওই, তোর নাম কি? আমার নাম মেহেদি হাসান। তারপর অনিকা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আমি একটু ঘোরাঘুরি করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে গিয়ে, তারপর কিছু খাবার খেয়ে যে যার বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিকালে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর সিগারেট টানছি। আসলে আমি একটু একটু সিগারেট টানি। আর রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুকে লগ ইন করি। অনিকার সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি অনিকা এখনো আসেনি, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তখনই অনিকা আসলো। অনিকাকে আজকাল ড্রেস পরে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার স্বপ্নের রাজকুমারী। তারপর অনিকা তার বান্ধবীদের কাছে গেল আর মোবাইলের দিকে তাকিয়ে আছে, মনে হয় ফেসবুকতে অ্যাক্টিভ আছে। তাই আমিও ফেসবুক লগ ইন করলাম আর মেসেজ দিলাম, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। এমনভাবে কলেজে আসলে তো আমি তোমার প্রেমে পড়ে যাব। আর তুমি চোখে কাজল দাওনি কেন? এর পরের বার যেন 2 চোখে কাজল পড়তে ভুল না হয়। এবার দেখি অনিকা আশেপাশে হয়রানি হয়ে আমাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। তখন আবার অনিকা মেসেজ দিল, কোথায় তুমি? প্লিজ একবার আমার সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমাকে খুঁজে লাভ নেই, আর আমি সময় হলে তোমাকে দেখা দেব। এই বলে আমি অফলাইন হয়ে গেলাম আর আমি অনিকার সামনে গেলাম। আমি যাওয়াতে অনিকা কিছুটা বিরক্ত হলো মনে হলো। তারপর কিছু কথা বলে আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। ক্লাস 3টে শেষ হওয়ার পর স্যার একটু আসতে লেট হচ্ছে বলে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি অনিকা আর তার বেশ কয়েকটা বান্ধবী আসলো আমাদের রুমে আর সবার উদ্দেশ্যে বলল, এখানে মেহেদি হাসান বলে কেউ আছে? সবাই বলল, না, চিনি না। আসলে আমার কলেজে অন্য নাম দেওয়া আছে, তাই সবাই সেই নামেই চেনে। আর মেহেদি হাসান এই নামটি আমার কয়েকটা বন্ধু ছাড়া কেউ জানে না। তারপর অনিকা মোবাইলটা বের করে আমার আইডিটা বের করে বলল, এই আইডিটাকে চিনো? এই আইডিটাই মেহেদি হাসানের। আর মেহেদি হাসান আমাদের কলেজে পড়ে, কেউ জানতে পারলে আমাকে জানাবে। আর তখনই আমাদের ক্লাসে সেরা সুন্দরী বলল, এই মেহেদি হাসান আমাদের কলেজে পড়ে? আমি তো ভাবতেই পারছি না। আমি মেহেদি হাসানের বিরাট বড় একটা ফ্যান। মেহেদির সব গল্প আমি পড়ি। মেহেদিকে যদি কখনো খুঁজে পান তাহলে আমাকে একটু জানাবেন আপু, প্লিজ প্লিজ। আমি তো অবাক। আজ আমি যদি আমার প্রোফাইলে যদি আমার নিজের পিক দিতাম তাহলে অন্তত আজ সিঙ্গেল থাকতে হতো না। এখন নিজের কপালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। তারপর কলেজ শেষে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিয়ে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে এসে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে ফেসবুকে লগ ইন করলাম। তখনই দেখি অনিকা অ্যাক্টিভ রয়েছে। আমি অনিকাকে মেসেজ দিলাম, তুমি আমাকে ওভাবে প্রতিটা ক্লাসে খুঁজছিলে কেন? তুমি ভালো করেই জানো আমাকে তুমি পাবে না। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই আর নিজেকে সামলাতে পারিনি। আর যেন কোনোদিন তোমাকে এভাবে আমাকে খুঁজতে না দেখি। আমার সময় হলে আমি নিজেই তোমার সাথে দেখা করে নেব। আর কিছু না বললে চ্যাট অফ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার আর অনিকার মেসেঞ্জারে নিয়মিত কথা হয়। অনিকা আমাকে অনেক কেয়ার করে, অনেক শাসন করে। অনিকা মনে হয় আমাকে ভালোবাসে। অনিকার কথাতে বুঝতে পারি যে অনিকা আমাকে ভালোবাসে। আর এদিকে অনিকার সাথে আমার ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে, আমাকে দেখে আর বিরক্ত হয় না। আজ কলেজ শেষে বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি, আর আমার এক বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়। তাই আমি রাগ করে বাড়ি চলে আসলাম। এসে কিছুই ভালো লাগছে না, তাই ঘুমিয়ে পড়লাম। আজ আর অনিকার সাথে কথা হলো না। এভাবে 2 দিন আমি কলেজে যাইনি আর ফেসবুকেতে লগ ইনও করিনি। আজ 2 দিন পর আমি কলেজে যাচ্ছি। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি অনিকা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি অনিকার চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেছি। চোখ দুটো লাল আর ফুলে আছে, মনে হয় 2 দিন ধরে শুধু কান্না করেছে। অনিকা, তোমার কি হয়েছে? তোমার চোখ ফুলে আছে কেন? তারপর অনিকা সোজা আমার কলার ধরে টানতে টানতে 5 তলা একটা বিল্ডিংয়ে নিয়ে যায়। এখানে সাধারণত কেউ আসে না আর কোনো ক্লাসও হয় না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? তুই ভেবেছিস কি? হ্যাঁ, আমি তোকে খুঁজে পাবো না? তুই আমার সাথে খেলা করেছিস, তুই আমাকে ইমোশনাল করেছিস, আমাকে ব্ল্যাকমেল করে আমার কান্না কষ্ট দুইটাই করিয়েছিস। চিৎকার করে কান্না করে বলল, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আর তুমি কান্না করছো কেন? অনিকা সোজা আমার কলার ধরে বলল, ওই, আমি কি বলছি মানে? তুই কিছুই বুঝতে পারছিস না? তোকে আমি ভালোবাসি, তুই বুঝিস না? তোকে এত কেয়ার করি, এত শাসন করি, কি জন্য করি তুই জানিস না? আর এইসব করে কারা? যাদের নিজের জীবনের থেকেও তাদের কাছে প্রিয়, তাদের কেয়ার করে। তুই কেন বুঝিস না? আমি তোকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি রে পাগলি, সেজন্য তো তোর সাথে বেশি কথা বলতাম। এবার অনিকা দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও আমার পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার বুকে মাথা লুকিয়ে বলল, তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি কেন সেদিন আমার সামনে আসোনি বলো? আমি এমন করছি কারণ সেদিন তুমি আমাকে সবার সামনে চড় মেরেছিলে, আর তোমার অহংকার ভেঙে ফেলার জন্য। আই লাভ ইউ বাবু। বিট্টু বাবু। এভাবে কিছুক্ষণ থাকার পরে দেখি অনিকার বাবা, অনিকার বড় ভাই আর আমার সেই বন্ধু চলে আসছে। আমি সাথে সাথে অনিকাকে ছেড়ে দিলাম। আর অনিকার বাবা বড় একটা নেতা। এবার অনিকার ভাই আরো কিছু লোকজন আমাকে মাটিতে লাথি মারতে লাগলো। আর অনিকার বাবা অনিকাকে টানতে টানতে নিয়ে গেল। আর এদিকে মার খাওয়ার জন্য আমার নাক মুখ দিয়ে অনেক রক্ত পড়তে লাগলো। তবুও তারা একইভাবে মেরে যাচ্ছে। কখন যে বেহুশ হয়ে গিয়েছি মার খেতে খেতে। আমি বেহুশ হয়ে যাওয়ার পরেও মনে হয় আমাকে অনেক মেরেছে। তারপর আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে প্রিন্সিপালের অফিসে আবিষ্কার করলাম। আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন সামনে দেখে অনিকা, অনিকার আব্বু ও তার বড় ভাইয়া আছে। আর এদিকে দেখি আমার আব্বু আর আমার আম্মু রয়েছে। আম্মু আমাকে চোখ খুলতে দেখে একভাবে কান্না করেই যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে উঠতে, শরীরে খুব ব্যথা, কোনোভাবেই উঠতে পারছি না। তখন আমার মা আমাকে সাহায্য করতে আসছিল। তখন বাবা মাকে আটকিয়ে দিল। আব্বু মনে হয় আমার উপর অনেক রাগ করে আছেন। এবার আমি অনিকার দিকে তাকালাম, দেখে অনিকা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর চোখ দুটো লাল ও ফুলে আছে। এবার অনিকা বলা শুরু করলো, দেখুন প্রিন্সিপাল সাহেব, আমি আপনাকে অনেক সম্মান করি, সেহেতু আপনার উপর কোনো কথা বলবো না আমি। এই ছেলে আমার মেয়েকে গত 6 মাস ডিস্টার্ব করছে আর বারবার প্রেমের প্রস্তাব দিয়েছে। আমার মেয়ে যখন তার কথায় রাজি হয়নি তখন সে আমার মেয়ে একা ডেকে নিয়ে গিয়ে ধস্তাধস্তি করার চেষ্টা করে। এখন আপনি যা মনে করেন তাই বিচার করুন। চাইলে আমার মেয়ে অনিকাকে প্রশ্ন করতে পারেন। আমার কথা বলার কোনো শক্তি নেই। খুব পানির তেষ্টা পেয়েছে, গলা একদম শুকিয়ে গেছে, কোনো কথা বলতে পারলাম না। এবার আমাদের প্রিন্সিপাল অনিকাকে প্রশ্ন করলো, অনিকা মামুনি, তোমার বাবা যা বললো সব কি সত্যি কথা? মাথা নিচু করে চুপ করে আছে। তুমি ভয় পাচ্ছ মামুনি? এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি নির্ভয়ে বলো মামুনি, কেউ তোমাকে কিছু বলবে না। আমি নিশ্চিত ছিলাম যে অনিকা আমাকে ভালোবাসে, সে মিথ্যা বলবে না। কিন্তু অনিকা আমার ভালোবাসাকে অপমান করলো, আমার বিশ্বাসকে মাটি চাপা দিল, আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল, যা আমি কোনোদিন অনিকার কাছ থেকে আশা করিনি। হ্যাঁ স্যার, ওই ছোট লোকের বাচ্চাটাই আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আমি প্রতিদিন মানা করার পরেও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আজ আমি ওকে চড় মারতে গিয়েছি, তখন আমাকে টানতে টানতে 5 তলায় নিয়ে গিয়ে আমাকে। আমি অনিকার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এক দৃষ্টিতে অনিকার দিকে তাকিয়ে আছি। অনিকা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। অনিকার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার বুকের মধ্যে অজানা একটা ব্যথা উঠলো। মেহেদি, তোমার থেকে আমি এরকম আশা করিনি। তোমাকে এখন এই কলেজ ছেড়ে চলে যেতে হবে, তাও আবার বিনা নোটিশে। আমি স্যারের কথায় খুব বেশি একটা কষ্ট পাইনি, যতটুকু কষ্ট অনিকার আচরণে পেয়েছি। আমার বাবা মা কোনো কথা বলেনি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমার মা কান্না করেই যাচ্ছে। বাবা মা আমাকে রেখে তারা বাড়ি চলে আসলো, আর অনিকাকে তার বাবা আর ভাই নিয়ে গেল। অনিকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার এইভাবে তাকানো দেখে অনিকার প্রতি আমার প্রচন্ড ঘৃণা হতে লাগলো। হ্যাঁ, এই মেয়েকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। সে আমাকে এভাবে ঠকাতে পারলো, কিভাবে পারলো এই কাজটা করতে অনিকা? আমি আবার কান্না শুরু করে দিলাম। তখন আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে ধরে উঠলো, কিন্তু আমার ওঠার শক্তিটুকু নেই, প্রচন্ড কষ্ট হচ্ছে উঠতে। তারপর রাজু আর আমার একটা বন্ধু আমাকে বাড়িতে নিয়ে এলো। বাড়িতে আসতেই আবারও বাবার হুঙ্কার শুনতে পেলাম, এই জানোয়ারটাকে কেন নিয়ে এসেছিস? এই হারামির বাচ্চাটার কোনো জায়গা নেই আমার বাড়িতে। আজ তোর জন্য আমার মান সম্মান সবকিছু তুই শেষ করে দিয়েছিস। তোর জন্য এই প্রথম আমি মাথা নিচু হয়েছে। তোকে আমার ছেলে হিসাবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে।
তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মা কয়েকবার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু লাভ হলো না। আমার মাকে শেষবারের মতো কথা বলতে দিল না। আমি কান্না করতে করতে চলে আসলাম বন্ধুদের সাথে বন্ধুর বাড়ি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমার বাবাও মনে হয় মারতো, কিন্তু আমার এই অবস্থা দেখে হয়তো আমাকে আর মারেনি। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম। কেউ নেই আমার এই পৃথিবীতে। সবাই আমাকে ভুল বুঝে অবহেলা করলো। সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু আপনজনের অবহেলা মেনে নেওয়া যায় না। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। এক পা হাঁটার শক্তি নেই আমার। সব বন্ধুরা আমাকে সাহায্য করে। আমার বন্ধু রাজু তার বাসায় নিয়ে আসলো। রাজু সব জানতো আমার আর অনিকার ব্যাপারে। আমি কিছুদিন রাজুদের বাসায় থেকে সুস্থ হয়ে নিলাম। আমার প্রতি রাতে প্রচণ্ড কান্না পেত। সেই কান্না দেখার মতো কেউ ছিল না। অনিকার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মেছে, আর আমার বাবার প্রতি খুব অভিমান সৃষ্টি হলো। আজ 15 দিন পর একটু সুস্থ হলাম। তাই আমি আমার বন্ধু রাজুর সাথে কলেজে গেলাম টিসি নিয়ে আসতে। আমি আস্তে আস্তে গেট দিয়ে ঢুকলাম। সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। একটু সামনে যেতেই দেখি অনেকে আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার তখন রাগটা চরমে উঠে গেল। আমি রাগটাকে কন্ট্রোল করে পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই অনেকে আমার পেছন থেকে জড়িয়ে ধরলো। এক ঝটকায় অনিকাকে সরিয়ে দিলাম। মেহেদি, মেহেদি, আমার কথাটা শোনো প্লিজ। মেহেদি, সেখানে আমার কোনো চুপ! আর একটা কথাও বলবে না। তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসতাম। সেদিন তোমার বলা কথাগুলো শুনে আমি প্রায় মৃত হয়ে গেছি। তোমার জন্য আমার মা বাবা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়েছে। কি চাও তুমি বলো? এই ছোট লোকের বাচ্চাটার মৃত্যু চাও তুমি? ওকে, মরে যাব আমি। তার আগে তুমি তোমার এই চেহারা আমাকে আর দেখাবে না। আর তোমাকে আগে আমি নিজের থেকে ভালোবাসতাম, আর এখন আমি পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি তোমাকে। তোমার ওই মিথ্যা আড়ালে ছলনাময় চেহারা আমাকে আর দেখাবে না। আর আমার এই ছোট লোকের বাচ্চার চেহারা তোমাকে আর কোনোদিন দেখাবো না। তাই আমি টিসি নিতে আসছি। আমি অনিকাকে কিছু না বলে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। তবে অনিকা আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি কিছু বলতে দেইনি। কি হবে ওর ছলনাময়ী কথা শুনে? যদি আবার ওর উপর মায়ায় পড়ে যাই। আমি প্রিন্সিপালের রুম থেকে চলে আসলাম। অনেকে আমাকে কয়েকবার ডাকলো। আমি না শুনে চলে আসলাম রাজুর বাসায়। দুপুরে খেয়ে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ করে কেউ আমার শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমার নিজের বাবা আমাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জোরে 2টা চড় মারলো। তুই আর কত জ্বালাবি? তুই আবার কালকে অনিকাকে ডিস্টার্ব করেছিস, আবার জড়িয়ে ধরেছিস। তোর লজ্জা করে না এত কিছু হওয়ার পর তুই আবার অনিকার সাথে কথা বলেছিস? তুই আর এই শহরে থাকবি না। তুই এখনই এই শহর থেকে চলে যাবি। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই আজই চলে যাবি। তাই বলে বাবা চলে গেল, আর আমি ওই জায়গায় দাঁড়িয়ে একভাবে কান্না করতে থাকলাম। আর অনিকার উপর আরো বেশি ঘৃণা হতে লাগলো। অনিকা এটা না করলেও পারতো। আমি রাজুর কাছ থেকে বিদায় নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছি বর্তমান। আর আপনারা তারপরে কি হয়েছে সবেই তো জানেন। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, 2 চোখ দিয়ে। আর রিমি আর তার বাবা মা 3 জনেই কান্না করছে। রিমির বাবা বলল, তোমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। এখন থেকে আমরাই তোমার মা বাবা। তাই বলে তারা চলে গেল। আর রিমির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কান্না করতে লাগলো। এই পাগলি, কান্না করছো কেন? তোমার জীবনে এত কিছু ঘটে গেল, আর তুমি আমাকে একদিনও বললে না। আমি কি তোমার এতই পর? এবার আমি রিমিকে বাহু ধরে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তুমি শুনে কষ্ট পাবে বলে আমি বলিনি। এখন চলো, ঘুমাতে হবে। ছাড়ো আমাকে, চলো রুমে যাই। না, ছাড়বো না। আমি তোমাকে সারা দিন জড়িয়ে ধরে রাখবো। কাল থেকে ব্যবসা দেখা বন্ধ। তোমাকে আমি সব সময় জড়িয়ে ধরে রাখবো। আমি পাগলিটার কথা শুনে হাসছি। কত ভালোবাসে পাগলিটা আমাকে। তারপর রিমিকে কোলে তুলে নিয়ে রুমে আসলাম আর শুয়ে পড়লাম। তবে রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়লো। যদি কোনোদিন অনিকা এসে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে চাই, তুমি তাহলে চলে যাবে? তুমি ভাবলে কিভাবে? যার জন্য আমার জীবনের সবকিছু হারিয়েছি তাকে ঘৃণা ছাড়া ভালোবাসা যায় না। আর অনিকার জন্য আমি আমার পাগলিটাকে খুঁজে পেয়েছি। তারপর রিমি আমার বুকে ঘুমিয়ে পড়লো, আর আমি রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখন মনে পড়লো
অনিকা এখানে কি করতে এসেছিল আর আমার নতুন জায়গা সব জেনে গেল। একমাত্র সেই জানে তার মনে কি আছে। আবার যদি আমার রিমিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়, তখন রাজুর কথা খুব মনে পড়লো। আজ 1 বছর পর রাজুর ফোনে কল দিচ্ছি, রাজু ফোন রিসিভ করলো আর আমি অঝোর ধারায় কান্না করে দিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? চুপ করে আছি। কি হলো, কথা বলছেন না কেন? দোস্ত, আমি মেহেদি বলছি, কেমন আছিস তুই? মেহেদি? তুই কোথায় ছিলি দোস্ত এতদিন? তোকে আমরা কত খুঁজেছি। তুই কোথায় এখন? ঠিক আছিস তো? হ্যাঁ দোস্ত, ভালো আছি। আর আমি চাঁদপুর শহরে আছি, আর অনেক ভালো আছি। আর আমাকে খুঁজেছিস মানে কি বলছিস তুই? তুই চলে যাওয়ার পর তোর মা বাবা সবাই, আনিকা সবাই অনেক খুঁজেছি তোকে, কিন্তু কোথাও পাইনি। তুই চলে যাওয়ার পর তোর মা বাবা তোকে না পেয়ে খুব কান্না করতো আর সব সময় মেহেদি মেহেদি বলতো। তুই কখন আসবি শুধু তাই চিন্তা করতো। আর কবে আসবি এখানে? আমি তোর মা বাবার সাথে কথা বলি। না দোস্ত, তুই কিচ্ছু বলবি না আমি কোথায় আছি। আর তোর উপর সেই বিশ্বাস আছে, তুই কারো কাছে বলবি না। আর আমি মনে হয় আর কোনো দিন ওখানে ফিরে যাব না। কেন আসবি না তোর শহরে? আর তোর মা বাবা তো আমাদের ভুল স্বীকার করেছে। আর অনিকা তোকে অনেক ভালো। তুই চুপ কর, ওই অনিকার নাম আমার সামনে বলবি না। তুই ভালোভাবে জানিস আমি অনিকাকে কতটুকু ঘৃণা করি, আর কোনোদিন অনিকাকে মাফ করতে পারবো না। আর মা বাবা তারা তো জানতো তাদের ছেলে এরকম না, তারপরেও আমাকে ভুল বুঝে বাড়ি ছাড়া করলো, তারপর শহর ছাড়া করলো। আমি আর কোনোদিন ফিরে যাব না ওখানে। আমি এখানে বিয়ে করেছি, আমার বউ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, আর আমিও অনেক ভালোবাসি। আমি রিমিকে ছেড়ে কোথাও যাব না। যখন সবাই আমাকে ভুল বুঝে রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তখন এই মেয়েটি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি কখনো রিমিকে ছেড়ে যাব না। তুই বিয়ে করছিস আমাকে একবার জানালি না? ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই না? খুব ভালোবাসে পাগলি বউ আমার। ও সব সময় আমার পাশে থাকে আর পাগলের মতো জড়িয়ে ধরে থাকে। রিমির দুষ্টমিগুলো আমি খুব ভালোবাসি। আমি রিমিকে ছেড়ে কোথাও যাব না, অনেক ভালোবাসি আমি রিমিকে। তোর অতীতে রিমি বা তার মা বাবা কেউই জানে? সবাই জানে, তবে প্রথমে কাউকে জানাইনি, পরে সব জানাইছি। আর তোর কোনো চিন্তা করা লাগবে না, খুব ভালো আছি আমি। আচ্ছা তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা, ভালো থাকিস ভাই। এই বলে ফোন কেটে দিয়ে আমি যেই পিছন ঘুরতে বিছানায় আসতে যাব, আর তখনই দেখি রিমি দাঁড়িয়ে আছে আমার পিছনে। আর রিমির 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার, তুমি এখানে কেন? ঘুমাওনি তুমি? আর কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমার একদম সহ্য হয় না। এবার রিমি দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর জোরে জোরে কান্না করছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম আমার পাগলিটাকে। তখন রিমি আমার বুকে মুখ লুকিয়ে বলল, তুমি আমার ছেড়ে কোনোদিনও চলে যাবে না তো? তুমি চলে গেলে আমি সত্যি সত্যি মরে যাব। এই পাগলি, আমি কোনোদিন বলেছি তোমায় ছেড়ে চলে যাব? আর তোমায় ছাড়া মনে হয় আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো। তোমায় ছেড়ে কোনোদিন কোথাও যাব না। তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো? আমার পাগলি বউটা, তোমায় আমি এমনভাবে সারা জীবন ভালোবেসে যাব, এমনকি 50 বছর পর এমনভাবে আমার বউটাকে ভালোবাসবো, বুঝলেন ম্যাডাম? বুঝলাম। এবার জড়িয়ে ধরলো। চলো ঘুমাতে যাব, আবার কাল সকালে আমার অফিস আছে। না, যাব না, আমি হেঁটে যেতে পারবো না। এবার রিমিকে কোলে তুলে নিলাম, আর রিমি আমার গলা শক্ত করে জড়িয়ে ধরলো আর আমার গালে একটা চুমু দিল। তারপর রিমি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমিও রিমির দিকে একইভাবে তাকিয়ে আছি। তারপর বিছানায় চলে আসলাম, তখনও রিমি আমার গলা ছাড়েনি। এবার আমি শুয়ে পড়লাম, আর তখন রিমি আমার বুকের ওপর শুয়ে পড়লো আর শক্ত করে জড়িয়ে ধরলো। এই শোনো না, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে? বল, আমার সব জিনিস তো তোমারই, এতে আবার চাওয়ার কি আছে? আমার না একটা তোমার মতো রাজকুমার চাই, দিবে আমায়? বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। দিতে পারি, কিন্তু তোমার মতো একটা সুন্দর রাজকুমারী দিতে হবে। না, আমি তোমার মতো রাজকুমারী চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাজকুমার আনতে হলে তো অনেক পরিশ্রম করতে হবে, আর তোমাকেও পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? আবার আমার বুকে মুখ লুকালো। আমি বুঝি না এত লজ্জা পায় কেন। তারপর লাইট অফ করে দিয়ে 11 জানা সুখে 2 নরনারী ব্যস্ত হয়ে পড়লাম।
সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে পানির ছিটকায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রিমি এইমাত্র গোসল করে বের হলো, একটা হলুদ শাড়ি পরেছে আর চুলের পানি মুছছে। বাহ, কি সুন্দর লাগছে। আমি একভাবে তাকিয়ে আছি। রিমি আমার কাছে এসে বলল, কি দেখো এভাবে? তোমাকে দেখে মনে হয় আমার পাগলি বউটা এত সুন্দর, মনে হয় সারাদিন দেখি। অমনি রিমি লজ্জা পেয়ে চলে যেতে লাগলো, আর অমনি রিমির হাত ধরে আমার বুকের উপর ফেললাম। এই কি করছো? ছাড়ো, এখন হবে না। এখন গোসল করে নিচে এসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আমি নিচে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে রিমি সবসময় ফোন দেবে আর বলে কোনো মেয়ের সাথে কথা বলবে না আর ঠিকমতো খেয়ে নেবে। আমি পরে আবার ফোন দেব। এই পাগলিটাকে নিয়ে আর পারি না। অফিস শেষে বাড়ি আসার সময় রিমির জন্য কিছু ফুল, চকলেট আর আইসক্রিম নিলাম। খুব পছন্দ করে রিমি এগুলো। আমি দরজার সামনে কলিং বেল বাজালাম, রিমি দরজা খুলে দিল আর আমার হাতে ফুল, চকলেট, আইসক্রিম দেখে বাচ্চাদের মতো লাফাতে লাফাতে প্যাকেটগুলো আমার হাত থেকে নিয়ে নিল। আমার গালে একটা চুমু খেলো। তারপর দুজনে রুমে চলে আসলাম। আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রিমি চকলেট খাচ্ছে। অনেক সুন্দর লাগছে রিমিকে। আমি রিমির পাশে বসলাম। রিমি, তুমি জানো না স্বামীকে রেখে একা একা খাওয়া ঠিক না? তুমি জানো না আমি দুইটা জিনিস কোনো দিন ভাগ দেব না। এক হলো চকলেট আর আইসক্রিম, আর দুই হলো আমার প্রাণের স্বামী। আচ্ছা, ভাগ দিও না, এখন আমাকে দাও, আমি খাবো। না, দেব না, সব আমি একলা খাবো। ওকে, তুমি সব খাও, আমি খাবো না। তাই বলে মিথ্যা রাগ দেখিয়ে ব্যালকনিতে চলে আসলাম আর বাইরের দিকে তাকিয়ে থাকলাম। আমি জানি রিমি এক্ষুনি কান্না করে আমাকে জড়িয়ে ধরবে, আর তখনই রিমি আমার পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি একটু রাগ দেখিয়ে রিমিকে সরিয়ে দিলাম। রিমি এবার কান্না করে দিল, আর রিমি আমার সামনে থেকে জড়িয়ে ধরলো আর কান্না করতেছে। এবার আমি রিমিকে বললাম, এই পাগলি, কান্না করছো কেন তুমি? তুমি জানো না তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আমি সহ্য করতে পারি না। আর আমার পাগলিটার চোখের পানি যে সহ্য করতে পারি না। তারপর রিমি পিছন থেকে একটা আইসক্রিম বের করে আমার সামনে ধরলো। আমি খাবো না, আমাকে জোর করে খাইয়ে দিল। তারপর আমি রিমিকে খাইয়ে দিলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম আর রিমি আমার বুকে শুয়ে পড়লো। কিছুদিন পরে আমি অফিসে বসে কাজ করছি, তখনই রিমি আমাকে ফোন দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে এসো, যত তাড়াতাড়ি পারো বাসায় এসো। আমার কিছু বলার আগে ফোন কেটে দিল। আমি তো ভয় পেয়ে গেছি, আমার রিমির কিছু হলো না তো আবার। আমি অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল বাজালাম আর সাথে সাথে দরজা খুলে গেল। রিমি দরজা খুলে দিল। আমি তখন রিমিকে বললাম, কি হয়েছে তোমার? ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, দেখো কারা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি আস্তে ড্রয়িং রুমে আসলাম। এসে বিরাট বড় একটা শক খেলাম। মনে হলো পৃথিবীর সব থেমে পড়েছে। খুব অবাক হলাম আমি। ড্রয়িং রুমে আর কেউ নেই। আমার মা, বাবা, অনিকা আর অনিকার বাবা আর ভাই বসে আছে। আমি আস্তে আস্তে তাদের কাছে গেলাম। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না। তখন আমার মা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলো। আমিও কান্না করে দিলাম। তুই কোথায় ছিলি বাবা? আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? তোরা আমাদের উপর এত অভিমান! আমরা তো তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দে বাবা। আর আমাদের সাথে চল তোর নিজের বাড়ি। মা, কি বলছো এসব তুমি? কেন ক্ষমা চাচ্ছ? তোমরা তো আমাকে না বুঝে ভুল বুঝেছো। আর আমি কোথাও যাব না, আমি এখানে ভালো আছি। আর আমি বিয়ে করেছি মা। এই হচ্ছে তোমার বৌমা, যে আমাকে অনেক ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। এবার রিমি মাকে সালাম করলো। বাহ, আমার মেয়েটা যে অনেক সুন্দর। তাই বলে রিমির কপালে একটা চুমু খেয়ে জড়িয়ে ধরলো। এবার আমি অনিকার দিকে তাকালাম। অনিকা মাথা নিচু করে বসে আছে আর ফুপিয়ে কান্না করছে। মেহেদি, আমাকে ক্ষমা করে দে বাবা। তখন মাথা ঠিক ছিল না। আমি তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুলের জন্য তোর বাড়ি এমনকি শহর ছাড়তে হয়েছে। ছি বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? আর তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি কলেজে ওরকম না করতাম তাহলে তোমার সম্মানহানি হতো না, আর আমার শহরও ছাড়তে হতো না। এবার রিমি বাবাকে সালাম করলো আর বাবা রিমির মাথায় হাত বুলিয়ে দিল। এবার অনিকা আসলো আমার কাছে। চেহারা আগের মতো আর নেই, অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মেহেদি, আমাকে মাফ করে দাও। মা, আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে কথা বলতে চাই না, প্লিজ ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো, আর আমি এখন ফ্রেশ হব। তাই বলে আমি আমার রুমে চলে আসলাম। আমি বিছানায় বসে আছি আর তখন অনিকা আমার রুমে আসলো। আর তখনই আমার ভীষণ রাগ হলো। আমি মুখে বিরক্তি ছাপ নিয়ে
চলে আসতে যাব, আর তখনই অনিকা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি অনিকার দিকে ঘুরতে অনিকা আমার পা ধরে ফেললো আর বলতে লাগলো, মেহেদি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সেদিন তোমাকে বাঁচাতে গিয়েই আমি সেদিন সবার সামনে মিথ্যে বলেছি। আমার বাবা আমাকে বলেছিল আমি যদি ওই কথা না বলতাম তাহলে তোমাকে আমার ভাইয়া তোমাকে মেরে ফেলতো। আমি তাই সেদিন মিথ্যে বলেছি। আর তুমি চলে যাওয়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি, তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। তোমার কথা ভেবে আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। তুমি চলে যাওয়াতে আমি একবার কলেজ যাওয়া বাদ দিয়ে দিয়েছি। সেখানে তুমি নেই, সেখানে আমি গিয়ে কি করে থাকবো বলো? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি ঘৃণা করি। তোমার সাথেও কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার চেহারাও দেখতে চাই না। আর তুমি কোনোদিন আমার সামনে আসবে না। আমার আর রিমির মধ্যে যেন না দেখি। আমি কোনো বিশ্বাসঘাতকের জন্য আমি রিমিকে হারাতে চাই না। আমি যতটুকু রিমিকে ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি তোমাকে ঘৃণা করি। আমি তাই বলে চলে আসতে যাব, তখন দেখি রিমি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছে আর ফুপিয়ে কান্না করছে। আমি রিমির কাছে যাওয়া মাত্র রিমি বলল, আমি একটা কথা বলবো, রাখবি আমার কথা? বলো কি কথা? আমি কি কোনোদিন তোমার কথা অমান্য করেছি? অনিকা আপু তোমাকে খুব ভালোবাসে। তুমি অনিকা আপুকে বিয়ে করে নাও, আমি কিচ্ছু মনে করব না। আর আমি দূরে কোথাও হারিয়ে যাব। আমি রিমিকে জোরে একটা চর মারলাম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে রেখে আমি এই বিশ্বাসঘাতককে বিয়ে করব? আর তুমি কিভাবে এই কথাটা বললে? তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি। আমায় ছাড়া তুমি থাকতে পারবে? আমার বুকে মাথা না দিয়ে ঘুমালে তোমার ঘুম আসবে? তোমায় ছাড়া আমি কোনোদিন ভালো থাকবো না। তোমায় আমি পাগলের মতো ভালোবাসি। তারপর রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারবো না। তোমাকে তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমার আর বেঁচে থেকে কি হবে বলো? না পাগলি বউ আমার, তোমায় ছেড়ে কোনোদিনও যাব না। অনিকা সব দেখছিল আমার আর রিমির ভালোবাসা। তারপর অনিকা কান্না করতে করতে বাইরে চলে গেল। তারপর আমি আর রিমি ড্রয়িং রুমে আসলাম। আমি আসার সাথে সাথে অনিকার ভাই আমার দিকে এগিয়ে আসলো। মেহেদি, উপরে কি হলো জানি না, কিন্তু আনিকা কান্না করতে করতে চলে গেল। আগে যা হয়েছে সব ভুলে যাও, আর আমাদের সবাইকে ক্ষমা করে দাও। সেদিন তোমার একটা বন্ধু আছে, তার কথা শুনে আমরা তোমাকে ভুল বুঝেছি। প্লিজ তুমি আনিকাকে মাফ করে দাও আর আমাদের সাথে চলো। আমি কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনাদের জন্য আমার বাবার সম্মানহানি হয়েছে। আপনাদের জন্য আমি নিজের বাড়ি এমনকি নিজের শহর ছাড়তে হয়েছে। তুমি চলে যাবার পর আনিকা সবসময় কান্না করতো। কলেজ যাওয়া বন্ধ করে দিছে, এমনকি ঠিকমতো খায় না, সবসময় নিজেকে একটা রুমে বন্দি রাখে। প্লিজ, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর এই যে আমার বউ রিমিকে দেখিয়ে বললাম, সে আমাকে অনেক ভালোবাসে। আপনার বোনের মতো বিশ্বাসঘাতকতা না। আমি যখন এই শহরে নতুন এসেছি তখন না ছিল থাকার জায়গা আর না ছিল খাওয়ার মতো টাকা। তখন এই রিমি আমাকে আশ্রয় দিয়েছে, পড়াশোনা করিয়েছে। আমি এখন চাকরি করি আর আমি রিমিকে বিয়ে করি। তাই আপনারা আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। চলে যান এক্ষুনি। তারপর তারা সবাই চলে গেল। এবার আমি আমার মা বাবার কাছে গেলাম। মা বাবা, তোমরা আজ এখানে থাকো। কতদিন তোমাদের সাথে দেখা হয়নি, কতদিন একসঙ্গে খাবার খাইনি। মা বাবা আর জোর করলো না, সবাই একসাথে অনেক গল্প করলাম। মা তো রিমিকে পেয়ে মনে হচ্ছে নিজের হারানো মেয়েকে ফিরে পেয়েছে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে মা বাবার বিছানা পেতে দিল অন্য রুমে। তারপর যে যা রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কেমন যেন খটকা লাগলো। এই রিমি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এবার রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। এই পাগলি, কান্না করছো কেন তুমি? কি হয়েছে তোমার? খুব ভয় হচ্ছে আমার। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে। ওরা যদি তোমাকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তখন কি হবে আমার? খুব ভয় হচ্ছে। তোমাকে যদি তারা নিয়ে যায় তাহলে আমি সত্যি বলছি আমি সেদিনই মরে যাব। চুপ পাগলি আমার, এ কথা বলে না। আমি কোথাও যাব না, আর আমি তোমায় ছাড়া আমিও বেঁচে থাকতে পারবো না। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হঠাৎ কারো কান্নার শব্দের কারণে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি রিমি আমার পাশে বসে কান্না করছে। কি হয়েছে? তুমি আবার কান্না করছো কেন? তুমি আমাকে রাগের মতো ভালোবাসো না, আমাকে আর ভালো লাগে না, তাই না?
কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? সব জানি। তুমি যদি আমাকে আগের মতো ভালোবাসতে তাহলে সকালে উঠে দেখি আমি বালিশে শুয়েছি কেন। এর আগে তো সবসময় আমাকে তোমার বুকে রাখতে, আর আজকে আমাকে তোমার বুকে না রেখে আমাকে বালিশে ঘুমাতে দিলে কেন? আমি এখন পুরান হয়ে গেছি তাই তো? এই জন্য আর ভালো লাগছে না তাই না? উলিল্লে, আমার বাবুটা বুঝি রাগ করেছে? আমি খেয়াল করিনি তো, আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। আসো বাবু, আমার বুকে আসো। তোমাকে আর কোনোদিন বালিশে ঘুমাতে দেবো না। তাই বলে আমি আবার আমার পাগলিটাকে বুকে জড়িয়ে নিলাম। আর রিমি আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। তারপর সকালে উঠে দেখি মা নাস্তা বানাচ্ছে। রিমি দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি নাস্তা তৈরি করছো কেন? আমি আছি তো। মা কোনোদিন থাকতে তার মেয়েকে কাজ করতে দেয় বলো? তারপর রিমি আর মা একসাথে নাস্তা তৈরি করলো। আমি নাস্তা শেষে অফিসে চলে গেলাম। অফিসে লাঞ্চ টাইমে বসে আছি, তখন হঠাৎ করে একটা আনকমন নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করেই সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর না দিয়ে বলল, বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি বুঝতে পারলাম মা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসলাম। এসে যা দেখলাম তা আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি রিমি বলে জোরে একটা চিৎকার দিলাম। আমি বাসায় গিয়ে দেখি রিমি অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে, আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি রিমির পাশে গিয়ে রিমির মাথাটা আমার কোলে তুলে নিলাম। মা, কি হয়েছে রিমির? ও অচেতন হলো কিভাবে? জানিস বাবা, রুম থেকে কিছু পড়ার শব্দ শুনে রুমে এসে দেখি রিমি এভাবে পড়ে আছে। তারপর তোকে ফোন দিলাম। আমি তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ফোন দিয়ে আসতে বললাম। মা বাবা নতুন জায়গা, হয়তো কাউকে চিনে না, তাই ডাক্তারকে ফোন দিতে পারেনি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রিমিকে পরীক্ষা করছে, আর আমি রিমির পাশে হাত ধরে বসে আছি। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিল, আর বাইরে এসে বলল, মেহেদী সাহেব, মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। ডাক্তারের কথা শুনে যে পরিমাণ খুশি হয়েছি তা লিখে বোঝাতে পারবো না। মনে হয় আমার জীবনের সবচেয়ে খুশির খবর এটা। তারপর ডাক্তারকে বিদায় দিয়ে আমি রিমির পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। তখনই মা বাবা রুম থেকে চলে গেল। আমার কি হয়েছিল আমি তখন জানি না। মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা হয়ে উঠল। তারপর আর কিছুই মনে নেই। কি হয়েছে বলো আমায়? আর তোমার চেহারা এমন গম্ভীর হয়েছে কেন? সত্যি বলবে আমায়। ডাক্তার বলল, আর কোনোদিন মা হতে পারবে না। মিথ্যা কথা বললাম রিমিকে সারপ্রাইজ দেব বলে। এবার কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। না, তুমি মিথ্যে বলছো, আমি বিশ্বাস করি না। বলো তুমি মিথ্যে বলছো? এবার রিমি আমাকে ছাড়িয়ে দিয়ে বলল,